আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্জিদা ইসলাম তাহা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। বাস চাপায় বিইউপি ছাত্রের মৃত্যুর ঘটনায় প্রগতি সরণিতে শিক্ষার্থীদের অবরোধ, অবিলম্বে দোষীদের বিচার সহ ৮ দাবি। রাঙামাটিতে এবার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যা, পাহাড়ে যৌথ অভিযানের ঘোষণা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার হাজিরা, অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১ এপ্রিল। এবং সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামীকাল, রক্তচাপ ও ডায়াবেটিস সহ সার্বিক অবস্থা স্থিতিশীল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বিইউপির ছাত্রের মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচার সহ ৮ দফা দাবি জানিয়েছে তারা। এ নিয়ে জানতে এনামুল কবির রূপমের কাছে যাচ্ছি, তিনি প্রগতি সরণিতে আছেন। রূপম, বাস চাপায় ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের এখনের অবস্থা আমাদের জানান। তাহা ছাত্ররা তাদের সহপাঠী, তাদের বন্ধুর এই বাস চাপায় অকাল মৃত্যুতে এবং মর্মান্তিক মৃত্যুতে ঘটনার পর থেকে তারা এখন পর্যন্ত, সকাল থেকে এখন পর্যন্ত লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, সড়ক অবরোধ করে রেখেছে। এবং ছাত্রদের এই বিক্ষোভ কর্মসূচি, এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি সাধারণত দেখা যায় না। ছাত্ররা খুবই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সড়কে এখনও সকাল থেকে এখন পর্যন্ত অবরোধ রয়েছে। ছাত্রদের দাবি হচ্ছে যে কোনো মূল্যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। তারা ৮ দফা দাবি দিয়েছে ইতিমধ্যে। সেই ৮ দফা দাবিতে ছাত্ররা বলেছে, শিক্ষার্থীরা বলেছে যে অবিলম্বে এখানে যেখানে হত্যা ঘটনা ঘটেছে সেখানে একটি ওভারব্রিজ দিতে হবে, যে ওভার ব্রিজের মাধ্যমে তারা চলাচল করতে পারবে, যাতে দুর্ঘটনা এড়ানো যাবে। একই সঙ্গে তারা রাজপথে নিরাপত্তা চেয়েছে, যে নিরাপত্তা না হলে তাদেরকে আবারও মরতে হবে। এখানে সকালের দিকে এসেছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, তিনি অনেক আশ্বাস দিয়েছেন, কিন্তু তার এই আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেয়নি। তারা বলেছে যে কর্তৃপক্ষকে এখানে আসতে হবে এবং তারা এসে তাদের দাবি মেনে নিলেই কেবল তারা আন্দোলন কর্মসূচি অর্থাৎ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে। এদিকে রাজপথে যে নিরাপত্তা ব্যবস্থা নেই এবং ফিটনেসবিহীন গাড়ি চলছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে, হেল্পাররা গাড়ি চালাচ্ছে, এর ঘটনার জন্য তারা উত্তর বিভাগের ট্রাফিকের ডিসিকে দায়ী করেছে এবং অবিলম্বে উত্তর ট্রাফিকের উপপুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছে। তাহা। জি রূপম, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রগতি সরণি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এনামুল কবির। রূপম, আবারও রক্তাক্ত পার্বত্য জনপদ রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন করা 7 জন নিহত হওয়ার পরদিন বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাহাড়ে 4 আঞ্চলিক সংগঠনের মধ্যে 3 সংগঠন একে অপরের উপর দোষ চাপাচ্ছে, তবে দায় অস্বীকার করেছে সব পক্ষ। নিরাপত্তা বাহিনী অবশ্য রক্তাক্ত ঘটনার জন্য জেএসএস এবং ইউপিডিএফ এর দিকে ইঙ্গিত করেছে। প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। বাঘাইছড়ির 9 কিলোমিটার এলাকায় সোমবার ব্রাশ ফায়ারে 7 জন নিহত হওয়ার পরদিনই আরও এক হত্যাকাণ্ড। সোমবার হত্যা করা হয়েছে নির্বাচনী দায়িত্ব পালন করা প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর 7 জনকে। আর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে। সকালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ওই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গার কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জয়সেন তঞ্চঙ্গা। হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করছে আওয়ামী লীগ। এরকম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। বেশ কয়েকদিন যাবত পরিস্থিতি ভালোই ছিল, এখন আবার নির্বাচনের পরবর্তী ঘটনাকে নিয়ে আমরা নতুন করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখানে 3 জনের অস্ত্রোপচার হচ্ছে আর 7 জন ইতিমধ্যেই
তাদের চিকিৎসা করা হয়েছে, যতটুকু প্রয়োজন। তারা সবাই ভালো আছে। এর আগে সাম্প্রতিক সময়ে পাহাড়ে সবচেয়ে বড় রক্তাক্ত ঘটনা ঘটে সোমবার। রাঙামাটি সীমান্তবর্তী এলাকা কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন 7 জন। আহত হন 4 পুলিশ সদস্য সহ 25 জন। আহত 7 জনকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে আনা হয়। আরও 10 জন ভর্তি আছেন চট্টগ্রাম সিএমএইচে। তাদের দেখতে চট্টগ্রাম সিএমএইচে গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। যদি নির্বাচনের অনিয়ম হয়ে থাকে সেটার প্রতিশোধ তো কতগুলো মানুষের জীবন নিয়ে হয় না। আমরা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা ওখানে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশ থাকলো। আমরা যারা আহত হয়েছেন তাদের পাশে আছি, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবো। পাহাড়ের সংঘাতে গত 15 মাসে 58 জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সহিংসতার পর পার্বত্য এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 8.13% ও মাথাপিছু আয় দাঁড়িয়েছে $1909। একনেক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে 8,000 কোটি টাকা বরাদ্দ ছাঁটাই করে সংশোধিত এডিপির আকার প্রস্তাব করা হয়েছে 1,65,000 কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে মূল এডিপি থেকে এই অর্থ কমানো হচ্ছে। তবে পরিকল্পনা মন্ত্রী নিশ্চিত করেছেন, কোনো মন্ত্রণালয় মান ঠিক রেখে যদি ব্যয় করতে পারে তবে প্রয়োজন হলে বরাদ্দ তাদের আরও বাড়ানো হবে। সিঙ্গাপুরের চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে বুধবার বাংলাদেশ সময় সকাল 8টায়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রধান ডাক্তার ফিলিপ কোহর নেতৃত্বে সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার সেবাস্টিন কুমার স্বামী বাইপাস সার্জারি করবেন। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা, চিকিৎসার সর্বশেষ অগ্রগতি এবং সার্জারির বিষয়ে পরিবারের সদস্যদের জানানো হয়েছে। সেখানে আছেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের এবং ছোট ভাই। ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। ওনার প্রেশার, ডায়াবেটিস সবই কন্ট্রোলে আছে। মাউন্ট এলিজাবেথের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল 10টায় ওনার বাইপাস সার্জারি হবে। ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। নাইকো দুর্নীতি মামলায় 1 এপ্রিল অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন 9 নম্বর বিশেষ জজ আদালত। রাজধানীর পুরান ঢাকায় নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিশেষ জজ আদালত বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এই দিন ঠিক করেন। মামলার বাকি সব আসামির অভিযোগ গঠনের শুনানি এরই মধ্যে শেষ হয়েছে। মামলার নথিপত্র চেয়ে বেগম খালেদা জিয়ার করা আপিলও খারিজ করে দিয়েছেন আদালত। এবার উত্তাল মার্চ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরের কমান্ডার এবং কে ফোর্সের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ। ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন তিনি। সরাসরি যুদ্ধে শত্রুপক্ষের গুলিতে গুরুতর আহত হন খালেদ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পড়া গাজিমের 17 পর্বের ধারাবাহিকের আজ 12তম পর্ব। মুক্তিযুদ্ধের সময় দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে যে 3টি ফোর্স গঠন করা হয়েছিল, এর একটির অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ। তার নামের আদ্যক্ষর দিয়ে নাম হয় কে ফোর্স। স্বাধীনতা ঘোষণার কয়েকদিন আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে 4র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সিনিয়র মেজর থাকা অবস্থায় তাকে শমশেরনগরে বদলি করা হয়। যুদ্ধ শুরু হলে বাঙালি সৈনিকরা যাতে সংগঠিতভাবে পাল্টা আক্রমণ করতে না পারে সে পরিকল্পনা থেকেই তাকে সরিয়ে দেয় পাকিস্তানিরা। তবে খালেদ মোশাররফকে দমিয়ে রাখা যায়নি। 25শে মার্চের গণহত্যার প্রতিবাদে পরদিন ব্রাহ্মণবাড়িয়া এসে মেজর সাফায়েত জামিল সহ বিদ্রোহী সৈন্যদের সাথে যোগ দেন তিনি। 4র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন খালেদ। এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হলে খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টরের কমান্ডার হন। 2 নম্বর সেক্টরের খালেদ মোশাররফ সাহেব ছিলেন, ওনার সাথে দেখা করলাম এখানে গিয়ে।
গ্র্যাজুয়ালি ওনারা সেট আপ করছিল সেক্টরটাকে। প্রথমে তো আমি সেক্টর 2তেই ছিলাম খালেদ মোশাররফ সাহেবের সাথে কিছুদিন। এই সময়টা আমার জন্য খুব প্রয়োজনীয় ছিল, তার কারণ আমি তো বেসিক্যালি এয়ারফোর্স অফিসার। তো আমরা স্থলবাহিনীর যুদ্ধ কোনো কমই বুঝতাম। তো ওই ব্রেকিং ডাউনটা আমার খুব ভালো হয়েছে। এখানে I got back to using the small arms and other techniques. নেতৃত্বের পাশাপাশি সরাসরি যুদ্ধের বিরল গুণ ছিল খালেদ মোশাররফের। তার ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং উদ্বুদ্ধ করার ক্ষমতা প্রশংসনীয়। তারা যে কি বিরাট নেতৃত্ব দিয়েছেন, কি সাহসিকতা দেখিয়েছেন, এটা প্রশংসার কোনো শেষ নেই। খালেদ মোশাররফ অক্টোবরের দিকে সম্মুখ যুদ্ধে আহত হয়ে যান। উনি তখন মাথায় শেল লাগে এবং উনি তখন ট্রিটমেন্টে ছিলেন বাইরে। রাজধানী ঢাকা ও আশেপাশের মুক্তিবাহিনী ও যোদ্ধাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সবসময় মানসিকভাবে চাঙ্গা রাখতেন খালেদ মোশাররফ। আমাদের ধারণা ছিল না যে সেনাবাহিনীর একজন সদস্য এইভাবে মানুষের বন্ধু হয়ে যেতে পারে। খালেদ মোশাররফকে আমি আমার মুক্তিযুদ্ধের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বিবেচনা করি, এই কারণে যে তিনি আমাদেরকে ঢাকার পরিকল্পনাটা, আক্রমণ করার পরিকল্পনাটা আমাদেরকে একজন সেনাবাহিনী যিনি নিয়মিত তার মানসিক শক্তি এবং মানসিক জায়গাটি বোঝার কথাগুলি তিনি বলেছেন, প্রচণ্ড সাহস দিয়েছেন। কিভাবে আমরা বিভিন্ন স্থাপনা আক্রমণ করে রেডিও সহ টেলিভিশন সহ বিভিন্ন স্থাপনা আক্রমণ করে পর্যুদস্ত করতে হবে, কিভাবে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পগুলোকে আক্রমণ করে তাদেরকে রীতিমতো পরাভূত করতে হবে, এই সব কৌশলগুলো আমরা তার থেকে শিখেছি। মুক্তিযুদ্ধে বিরচিত অবদানের জন্য বাংলাদেশ সরকার খালেদ মোশাররফকে বীরোত্তম খেতাবে ভূষিত করে। ৭৫ নভেম্বরে বঙ্গবন্ধুর খুনিদের হটিয়ে দিয়ে খালেদ মোশাররফ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করলেও ৭ নভেম্বর এক কুতে নিহত হন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ক্রাইস্টচার্চে হামলাকারীর বিরুদ্ধে আইনি সবকিছু করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। পার্লামেন্ট অধিবেশনে তিনি বলেছেন, হামলাকারীর নাম তিনি উচ্চারণ করবেন না। সাবরিনা হাসানের রিপোর্ট। মুসলমানদের সম্মানে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্ট অধিবেশন শুরু। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ঘৃণা প্রকাশ করে বলেন, ক্রাইস্টচার্চ হামলাকারীর নাম আর উচ্চারণ করবেন না। তিনি জানান, সন্ত্রাসের মাধ্যমে হামলাকারী যে কুখ্যাতি অর্জন করতে চেয়েছিল সেই সুযোগ তাকে দেয়া হবে না। সে একজন সন্ত্রাসী, অপরাধী এবং চরমপন্থী। আমি তার কথা নামহীনভাবেই বলবো। আমি অন্যদেরও অনুরোধ করব, হামলাকারীর নয় বরং হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের নাম উচ্চারণ করুন। হামলার সময় লাইভ ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করারও অনুরোধ জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমগুলো প্রকাশক ডাকপিয়ন নয়। ভিডিও প্রকাশের ক্ষেত্রে ওই মাধ্যমগুলো কোনোভাবেই নিজেদের দায় এড়াতে পারবে না। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ৩ দিন পর সোমবার অস্ত্র আইন পরিবর্তন করেছে নিউজিল্যান্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, শনাক্ত করার প্রক্রিয়া ও ফরেনসিক প্রতিবেদনের ধীরগতির কারণে শিগগিরই সব মরদেহ হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। সাবরিনা হাসান, চ্যানেল আই। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আহতদের 3 জনকে সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে নরসিংদী ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পুলিশ জানিয়েছে, মির্জাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগে দফায় দফায় সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকরা এলাকা ছাড়া ছিল। 3 দিন আগে তারা এলাকায় ফিরে আসার পর সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শুরু হলো বাংলাদেশ ভারত যৌথ প্রকাশনার উদ্যোগ বৈশাখো। বাংলার 2 প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ ও পত্র ভারতীর উদ্যোগে বৈশাখোর যাত্রা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারিতে 43তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সিনে কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে চুক্তি সইয়ের মধ্য দিয়ে বাংলাদেশে এর যাত্রা শুরু হয়। লাইলা নওশিন জানাচ্ছেন বিস্তারিত।
অন্য প্রকাশকে পেমেন্ট করবেন। দুই বাংলার পাঠকদের কাছে দুই দেশের লেখকদের বই সহজে পৌঁছে দিতে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু বৈশাখর। এই যে লেখকরা আছেন, এই যে অসাধারণ গদ্যকাররা আছেন। বৈশাখ ব্যানারে অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, মাজহারুল ইসলাম এবং মারুফুল ইসলামের বই কলকাতায় প্রকাশিত হওয়ার আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষর। বাংলা ভাষাভাষী অঞ্চলের মধ্যে যোগাযোগ যত বৃদ্ধি পায় ততই আমাদের মৈত্রীর বন্ধন দৃঢ় হয়। এই যোগাযোগের ক্ষেত্রে বই একটা বড় ভূমিকা পালন করে। আশা করি তাদের যেসব বই প্রকাশিত হবে সেগুলো ভারতের বাংলাভাষী অঞ্চলে এবং বাংলাদেশে সাদরে গৃহীত হবে। ছোট কাকুকে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলে এমন আরেকটা দেশেও আমরা নিয়ে যাচ্ছি, এবং সেটাও সম্ভব হয়েছে অনেকগুলো সাহসী মানুষের জন্য, যাদেরকে নিয়ে আমি আগামীতে ছোট কাকুর কোনো অনুষ্ঠানে বলতে পারবো আসলে ছোট কাকু এখন একটা চরিত্র নয়, অনেক অনেক ছোট কাকুর জন্ম হচ্ছে আমাদের আশেপাশে থেকে। এখন যেহেতু নতুন আঙ্গিকে এই বৈশাখটি তৈরি হয়েছে, আমি আশা করি আদান প্রদানটা দুদিক থেকেই হবে। আমি মনে করি আমাদের সাহিত্য যেভাবে অগ্রসর হচ্ছে তাতে কলকাতার পাঠকরা তাতে নতুন স্বাদ পাবেন। বইয়ের আদান প্রদানের মাধ্যমে দুই বাংলার মানুষের সংস্কৃতিরও বিনিময় হবে বলে জানালেন আলোচকরা। বৈশাখ এটি আমাদের আসলে একটি দীর্ঘদিনের পরিকল্পনা, একটি স্বপ্নের আজকে বাস্তবায়ন হচ্ছে। এটি ইতিমধ্যে কলকাতায় আমরা করে এসেছি। যদি এই দুই দেশের বইয়ের আদান প্রদান সুষ্ঠু এবং সুষমভাবে হয়, যাতে এপারের বই সম্পর্কে আমরা ওপারের লোকরা জানতে পারি। আমরা আশা করি জাতীয় গ্রন্থ কেন্দ্র আগামী দিনগুলোয় বাংলাদেশের বই বিপণনে দেশ এবং বিদেশে যথার্থ ভূমিকা রাখবে। বৈশাখর ব্যানারে ভারতের সমরেশ মজুমদার, সত্যম রায়চৌধুরী ও ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের 3টি বইও প্রকাশ করেছে অন্য প্রকাশ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরবের জেদ্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। জেদ্দার বাংলাদেশ কনসুলেটে 3 দিনের কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী শিশু কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন বিজয়ীদের পুরস্কার তুলে দেন কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। বাজারে মুরগির ডিমের দাম বেশি থাকলেও নানা সমস্যার কারণে পোলট্রি শিল্পে মার খাচ্ছেন খামারিরা। এ অবস্থায় অনেক খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সরিতা মাহমুদের রিপোর্ট। ডিমের দাম বাড়লেও খাদ্য ও ঔষধের দাম আরও বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের পোলট্রি খামারিরা লাভের পরিবর্তে লোকসান গুনছেন। বহুজাতিক কোম্পানির কাছে মার খাচ্ছেন প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা। এ অবস্থায় অনেক খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। খাদ্যের দাম এতই বেশি, ঔষধের দাম এতই বেশি, যা খাদ্য খাওয়াইয়া এবং ঔষধ ব্যবহার করিয়া মুরগিকে খাওয়াইয়া দিন শেষে আমাদের কিছুই থাকে না। এই কারণে অনেকেই খামার বন্ধ করে দিচ্ছে এবং আমি নিজেও চিন্তা ভাবনা করতেছি। ডিম আসার পরে 2-3 মাস ডিম দেওয়ার পরে মুরগির ডিম দাম হয়ে গেল 4 টাকা 50 পয়সা। এই অবস্থায় খাদ্যের দাম এবং ডিমের দাম হিসাব করিয়া আমি মুরগি আমার নষ্ট হয়ে গেল। আমি আর এই পর্যন্ত কোনো বাচ্চা উড়াইতে পারলাম না, আমি এখন নিঃস্ব। এ নিয়ে বারবার আন্দোলন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না খামারিরা। মাসের মাস 50 টাকা, 100 টাকা, 150 টাকা করে বাড়ায় প্রত্যেক মাসে। এরকম 1 মাস 2 মাস পর পর এরকম করতে ধরুন আমরা খালি মুরগি পালি, আর কোনো কিছু কাম হয় না। শেষে ধরুন এই 5 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম করে ডিলাররা পাই। সবসময় ধরুন এই লসের পালাই আমরা বাড়ি সবসময়। ওই কেন এই মুরগি আমরা উড়াইতে পারতেছি না। স্বল্প সুদে ঋণ সহ পোলট্রি শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন খামারিরা। বহুজাতিক কোম্পানি তারা বারবার এই সিন্ডিকেট করে একসময় ডিমের দাম কমিয়ে দিচ্ছে, একসময় ডিমের দাম ভালো থাকলে খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এইভাবে আসলে আমাদের প্রান্তিক খামারি যারা, আমরা আসলে টিকতে পারবো না। আমার সরকারের কাছে আকুল আবেদন, যারা নীতি নির্ধারক যারা আছেন তারা এই পোলট্রি শিল্পের জন্য কিভাবে আমাদের প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখা যায় এবং আমাদের লাভ থাকে। এখন ডিমের দাম ভালো থাকার পরেও লাভ থাকতেছে না। দেশের 40% ডিম ও মাংসের চাহিদা পূরণ করেন টাঙ্গাইলের খামারিরা। বারবার সমস্যা মোকাবেলা করে টিকে থাকতে পারছেন না তারা। সুদীপ্তা মাহমুদ,
চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নরসিংদীর বেলাবোতে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে লোকালয়ে গড়ে ওঠা ইটভাটাও ব্যবসা চালিয়ে যাচ্ছে অনায়াসে। আর এই ইটভাটার ধোঁয়া ও ধুলায় যেমন পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনই নানাবিধ ক্ষতি হচ্ছে এলাকাবাসীর। তারা বলেছেন, একাধিকবার অভিযোগ করার পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। ফেভারিট ব্রিক্স লিমিটেড নামের এই ইটভাটাটি নরসিংদীর বেলাবো উপজেলার গাঙ্কুলপাড়ায় একেবারে লোকালয় ঘেঁষে ফসলি জমিতে গড়ে উঠেছে। মাটির উপরিভাগ কেটে নেয় ধ্বংস হচ্ছে আশপাশের ফসলি জমি, আর মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে এই ইটভাটার ধোঁয়া এবং ধুলায়। শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধিতে ভুগছেন স্থানীয়রা। দ্রুত ইটভাটাটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গাছপালা, ফল ফলাদি, জমা জমি ফসলাদি যা আছে সবকিছু পুরা নষ্ট হয়ে যেতেছে। আমরা মনে করি লিখিত অভিযোগও দিচ্ছি, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা মালামাল দিয়ে মনে করেন সিস্টেম করে তারা মনে করেন খোলা চালাইতেছে। গর্দন নষ্ট হইতাছে, গাছ গেরান নষ্ট হইতাছে, ফল ফ্রুট খাইতারি না, এরপরে কয়লা দে। বাড়ি ঘরে টিনের চাল নষ্ট হয়ে যেতেছে, মানে চাল কিছুদিন পরে পরে পরিবর্তন করতেছে। এলাকাবাসীর এত অভিযোগ থাকলেও দায় এড়ানোর চেষ্টা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের। কাছাকাছি হচ্ছে, পাবলিক কোনো কমপ্লেন করে নাই। কমপ্লেন করলে অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতাম, কিন্তু কোনো পাবলিক করে নাই। আর ফসল, ওইখানে ফসল কখনোই হইতো না, এটা ছিল একদম ভালো চড়া, অতএব এখানে ইট চালাইতেছে। আসলে এখানে ফসলি জমি না, না পরিবেশের আহামরি কোনো বিপর্যয় এখানে হচ্ছে না। কমপ্লেন আসলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের কাছে যান, পরিবেশ অধিদপ্তর আসলে বিষয়টা ক্লিয়ারলি বলতে পারবে, কারণ তারা তো ছাড়পত্রটা দেয়। তবে দূষণকারী অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। প্রায় বেশ কিছু ইট ভাটা ডিস্ট্রয় করে দিয়েছি, পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। এটা সরকার এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কিছু ইটভাটা আছে যারা রিট করে চালাচ্ছে, অনেক আগে তৈরি হয়েছে, তারা আমরা যখন আইনগত ব্যবস্থা দেখবেন যে নেওয়া হয়েছে, তারপরে তারা রিট করে একটা সার্টেন টাইম তারা সুবিধাটা নিচ্ছে, কিন্তু এটা রিটগুলো ভ্যাকেট করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। পরিবেশ এবং জীবনের জন্য ক্ষতিকর ইটভাটা বন্ধে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।